আমার মতো অনেকেই যারা স্পেনকে ফ্রান্সের সঙ্গে ম্যাচে পিছিয়ে রেখেছিলেন কিংবা ধারণা করেননি যে স্পেন এই ধরনের পারফরমেন্স দেবে এই টুর্নামেন্টে এবং ফাইনালে জায়গা করে নেবে দুর্দান্ত দুর্ধর্ষ ফ্রান্সকে হারিয়ে, তারা হয়তোবা সত্যি কথা এখন আফসোস করছেন যে কারো প্রেডিকশনে হয়তোবা কেন স্পেন ছিল না বিশ্বকাপে শুরু থেকেই, যে এইরকম দুর্দান্ত একটা অ্যাটাকিং সাইড ফ্রান্সের তাদের এগেনস্টে সব হিসাব নিকাশেই সবাই আসলে স্পেনকে পিছিয়ে রাখছিল। তবে গুটি কয়েক মানুষ স্পেনের ওপর বিশ্বাস করেছিল, তাদের আসলে সেই বিশ্বাসের জায়গাটা এখন আরো প্রবলভাবে প্রকটভাবে সামনে এসেছে এবং সেই প্রশ্ন তুলে দিয়েছে, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দিয়ে কি কখনো আসলে টিম ইউনিটকে হারানো যায়? সেটা আসলেই না। হয়তোবা আপনার দলে এক বা একাধিক বা তিনের অধিক তারকা ফুটবলার আছেন যারা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দিয়ে ম্যাচের মোমেন্টাম শিফট করে দিতে পারেন যে কোনো সময়, কিন্তু স্পেন দেখিয়েছে একটা সিস্টেম, একটা কাঠামো একটা দলকে ঠিক কোথায় নিয়ে যেতে পারে এবং সেই সিস্টেম বা কাঠামোতে যে প্লেয়ারগুলা খুব ভালোভাবে সিঙ্ক করে, নো ম্যাটার কত বড় নাম তারা তারা ইভেনচুয়ালি সেই টিমটাকে ক্যারি করে। স্পেন এবং ফ্রান্সের লড়াইটা ঠিক সেই কারণেই অনন্য ছিল, আলাদা ছিল, মোটিভেটেড ছিল স্পেন। যারা স্পেনকে পিছিয়ে রেখেছিলেন তারা কি খুব একটা অন্যায় করেছেন? আমার মনে হয় খুব একটা না, কারণ কেবো ভার্দের সঙ্গে খুব কষ্টে ড্র করা, এরপরে আমরা দেখলাম যে সৌদি আরবের সঙ্গে জেতা সেটা খুব একটা কনভিন্সিং মনে হয়নি এবং শেষ ম্যাচটায় উরুগুয়ের সঙ্গে কষ্টে এক গোলের ব্যবধানে জেতা, সেটাও লাকিলি, গোলটা লাকি ছিল যে মুসলেরার হাত থেকে বলটা ফসকেছে। তো আমাদের কাছে মনে হয়েছে স্পেন গ্রুপ স্টেজে যে স্পেন ছিল সে কারণেই নকআউটে এসে স্পেনকে আসলে আসল রূপে দেখার আগ পর্যন্ত কেউ ওইভাবে খুবই বড় মাত্রায় কাউন্ট করেনি। স্পেনকে আসলে স্পেনের মতো লাগতে শুরু করেছে পর্তুগালকে যখন তারা সেই ম্যাচটায় হারালো রাউন্ড অফ 16-এ এবং এরপরে বেলজিয়ামকে যখন হারালো, স্পেনকে তখন থেকে মনে হতে লাগলো না তাদের সে ধারটা আছে, তারা ধারালো। ফ্রান্সের তুখোর ফুটবলারদেরকে বোতল বন্দি করে রেখেছে, ফ্রান্স যে মিস্টেকগুলো করেছে তার পাই পাই হিসাব করে বুঝে নিয়েছে যে সেখান থেকে কিভাবে ফ্রান্সকে মাসুল দেওয়াতে হবে এবং ইভেনচুয়ালি স্পেন কেম আউট অ্যাজ উইনার। ম্যাচটাকে যদি আমরা একটু আলাদা চোখে দেখি, স্পেনের কয়টা প্লেয়ারকে আপনি যদি সূক্ষ্মভাবে এই ম্যাচে পর্যালোচনা করে থাকেন তাহলে দেখবেন রদ্রি, হি ওয়াজ ফ্যাবিউলাস। আপনি দেখবেন মার্ক কুকুরেয়া, তার ডিফেন্সিভ ওয়ার্ক, তার ওভারল্যাপিং, তিনি যে কন্ট্রিবিউশন করেছেন আজকে, each and every tackle or duel once he celebrated as if he has won the World Cup. Marc Cucurella, he is the man, he is the go-to man স্পেনের। এত চমৎকার ফুটবল খেলেন, এত চমৎকার অ্যাগ্রেসিভ তার রিয়াকশন, মাইন্ড ব্লোয়িং। সেই জায়গায় দানি ওলমোর কথা বলবো। দানি ওলমো বার্সেলোনায় হয়তো বা রেগুলার টিমেও তার জায়গা হয় না ওই অর্থে, বাট ওয়েন ইট কামস টু স্পেন, লুই দে লা ফুয়েন্তে কিংবা লুইস এনরিকে যারাই স্পেনের দায়িত্বে ছিলেন, দানি ওলমো স্পেনের এই সিস্টেমের কোর প্লেয়ার আমি বলি। লামিন ইয়ামালকে আপনি যতটা কোর হয়তো বা ভাবতে পারেন, দানি ওলমো এই সিস্টেমের সাথে সবচাইতে ভালো পারফেকশনের সাথে কিন্তু রিয়্যাক্ট করে। পেদ্রো পোরোর যে সেকেন্ড গোলটা হলো সেটিতে দেখেছেন দানি ওলমো কিভাবে তার যে কুইক টার্ন অ্যারাউন্ড, সেটা কিন্তু যে কোনো সময় একটা টিম সে যে পেসে একটা দিকে অগ্রসর হচ্ছে সে কুইক টার্ন করে তার দিক চেঞ্জ করে ডিরেকশন চেঞ্জ করে যেভাবে অ্যাটাককে প্রোগ্রেস করে, মাইন্ড ব্লোয়িং দানি ওলমো। রদ্রি যে বলটা বাড়িয়েছিলেন পেদ্রো পোরোর গোলের সময়, তিনি যেভাবে ডামি করে বলটাকে সামনে যেতে দিলেন, বলটাকে লিভ করে এবং যে স্পেসটাকে টার্গেট করেছেন সেই স্পেসটায় খুব খুবই সূক্ষ্মভাবে গিয়ে উপস্থিত হলেন এবং পেদ্রো পোরোর কাছ থেকে বলটা পেয়ে জাস্ট ওয়ান টাচে স্পেসটা বের করে ফেললেন। অসাধারণ একজন ফুটবলার, তার থিঙ্কিং লেভেল অন্য পর্যায়ে। পেদ্রো পোরোর এই গোলটা দেখে মনেই হতে পারে যে প্র্যাকটিসে এই ড্রিলগুলো কি অসাধারণভাবে করেছে। লুক অ্যাট ফ্রান্স ডিফেন্স, দে হ্যাড নো অ্যান্সার যে এইটাকে কিভাবে তারা কি করবে। অ্যাজ সুন অ্যাজ ওলমো ওই টাচটা করলেন, ফ্রান্সের ডিফেন্ডাররা ছিটকে গেল, পেদ্রো পোরো ওই জায়গাটা নিয়ে নিলেন, তাদের আর ফিরে আসার কোনো উপায় নেই যে সেই জায়গা থেকে মার্ক করবেন তারা। ওয়ান অন ওয়ান ভার্সেস মাইক মাইনো, গোল করলেন পেদ্রো পোরো। লুকা দিনিয়ে তিনি ভুলটা করলেন, তিনি মেরে বসলেন লামিনে ইয়ামালকে শুরুর দিকে এবং সেটা পেনাল্টি পেয়ে গেল স্পেন একদম শুরুতে অতর্কিতভাবে। এবং ফ্রান্স এই টুর্নামেন্টে প্রথমবারের মতো গেম চেস করছিল এবং চেস করতে গিয়ে তারা খাবি খেলো। আমি যতদিন থেকে ফুটবল বিশ্বকাপ দেখছি কখনো এটা দেখিনি যে ফ্রান্স সেমিফাইনাল পর্যন্ত এসছে এবং সেখান থেকে হেরে বিদায় হয়েছে। ফ্রান্স এই প্রথম আমি দেখলাম যে ফ্রান্স সেমিফাইনাল থেকে বিদায় নিল। 2006 সেমিফাইনাল থেকে তারা ফাইনালে উঠলো, 98-এর চ্যাম্পিয়ন হলো, 2018-তে ফাইনাল খেললো, 2022-এ ফাইনাল খেললো, 26-এ ফাইনাল খেললো। একটা দুর্দান্ত ফ্রান্স টিম এবং তারা ঐতিহাসিকভাবে তারা স্পেনের সঙ্গে আটকে গেল। লুইস দে লা ফুয়েন্তে তার ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্স আরও একবার তিনি প্রমাণ করে দিলেন। স্পেনকে ইউরো 2024-এর শিরোপা জেতাতে পারেননি,
স্পেনকে ইউরো 2024-এর শিরোপা জিতিয়েছিলেন লুইস দে লা ফুয়েন্তে স্পেনের এই টিমটাকে। এই টিমে হয়তোবা আপনার কাছে মনে হবে না সব পজিশনে 2010 ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের মতো সব মেজর এলিমেন্ট আছে, কিন্তু যারা আছেন তারা সবাই সম্মিলিতভাবে এই স্পেনের অ্যাজ এ কালেকটিভ, অ্যাজ এ ইউনিট খুব দুর্দান্তভাবে জেল করেছেন। একটু মেইন জায়গাতে আসি। রদ্রি 2024 সালে ব্যালন দ'র জিতেছিলেন, স্পেনের ইউরো জেতানোর সেই ক্যাম্পেইনে দুর্দান্ত ভূমিকা রাখায় ম্যানচেস্টার সিটির হয়ে অসাধারণ একটা সিজন পার করেছিলেন, কিন্তু এর পরের বছর ইনজুরিতে পড়ে গেলেন। কামব্যাক করে আসার পর রদ্রিকে রদ্রির মতো লাগছিল না। রদ্রিকে পিওর রদ্রি মনে হচ্ছে এই টুর্নামেন্টে এসে, স্পেশালি নকআউট ফেজে রদ্রির যে ইম্প্যাক্ট, রদ্রির যে পারফরমেন্স। পেদ্রিকে বেঞ্চে চলে যেতে হয়েছে, বাট রদ্রি ইজ স্টিল দেয়ার। হি ইজ সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যানেজিং দ্য পিভট রোল অফ স্পেন। এত চমৎকার তিনি অপোনেন্টের অ্যাটাকগুলো এত ফ্লুয়েন্টলি ব্লক করে যাচ্ছেন, ফ্রান্স যে ক্রসগুলো করেছে, প্রত্যেকটা ক্রসকে ব্যর্থতায় পরিণত করার জন্য রদ্রির যে রোল ছিল সেই জায়গায় আমি দেখছিলাম তার ব্যাকলাইনকে জান দিয়ে হেল্প করছেন। অ্যান্ড প্রত্যেকটা পাস, প্রত্যেকটা থ্রু, ইন্ডিভিজুয়াল ডুয়েল জিতেছেন কতগুলো, 80+ সাকসেসফুল ডুয়েল জিতেছেন। তার থ্রু পাসগুলো, মিডফিল্ডের যে স্পেসগুলো তিনি ক্রিয়েট করেছেন, তার দেখার চোখ, তার দূরদৃষ্টি দুর্দান্ত। আমরা দেখছিলাম যে এই গোলটা পেদ্রো পোরো করেছেন, সেটার সোর্সটা ছিল রদ্রির ওই জায়গাটা থেকে। অসাধারণভাবে দানি ওলমোর জন্য তিনি সেই বলটাকে থ্রু করেছেন। আমি রদ্রিকে এইরকম ঝাঝালো ফর্মে খুব কম দেখেছি। রদ্রি ওয়াজ মাইন্ড ব্লোয়িং। হি ইজ দ্য কি ম্যান এই টুর্নামেন্টে স্পেনের জন্য। স্পেন যদি এইভাবে খেলতে থাকে, রদ্রি যদি এইভাবে খেলতে থাকে, রদ্রিকে এবং স্পেনকে আটকানোটা খুব মুশকিল। দানি ওলমোর কথা আগেই বললাম। লামিন ইয়ামাল ইনজুরির কারণে হয়তোবা তার পিওর শেপে ছিলেন না, আজকে একটা পেনাল্টি ওয়ান করেছেন এবং সঙ্গে বেশ কিছু অ্যাটেম্প ছিল, এরপরও একটা অলমোস্ট বক্সের ভেতরে ঢুকেও পড়েছিলেন, গোল করেও ফেলতেন। স্লাইটলি মার্জিনাল অফসাইডের কারণে সেটা বাতিল হয়েছে, বাট লামিন ইয়ামাল দেখিয়েছেন কেন তিনি ওয়ার্ল্ডের এই মুহূর্তে সবচাইতে প্রমিজিং প্রসপেক্ট। এন্ড একই সঙ্গে মার্ক কুকুরিয়ার কথা তো বললাম। এই স্পেন, এই ইউনিট দুর্দান্তভাবে কাজ করেছে, তারা ফ্রান্সকে ফ্রাস্ট্রেট করে গেছে পুরো দস্তুর। শেষ দিকে আমরা এসে দেখলাম এমবাপ্পে গোলকিপারের সঙ্গে যেভাবে তার ফ্রাস্ট্রেশন দেখালেন এবং হলুদ কার্ড পেলেন, সেটা একেবারে এমবাপ্পে সুলভ না। এত দুর্দান্ত একটা ফ্রান্স দল এই ম্যাচে এসে, সেমিফাইনালে এসে তারা কিভাবে খোলসবন্দি হয়ে গেল, তারা কিভাবে তাদের এনার্জি, কিভাবে তাদের রিদম, উদ্যম সবকিছু এভাবে হারিয়ে ফেললো। তাদেরকে দেখে মনে হচ্ছিল এক একটা প্লেয়ার বিচ্ছিন্ন দ্বীপের মতো, এক একটা প্লেয়ার বিচ্ছিন্ন আইল্যান্ডের মতো। কেউ কারো কোনো একটা কন্ট্রিবিউশনের এগেনস্টে রিয়াক্ট করছেন না, কেউ কারো কোনো একটা কন্ট্রিবিউশনের এগেনস্টে তাদের মন হয়তো বা এক সূত্রে খেলছে না। একটা পাস বাড়ানো হয়েছে, দেখা যাচ্ছে যে অন্য যে কোনো দিনে হলে, যে কোনো ম্যাচে হলে ওলিসে একটা পাস থ্রু করেছেন, খুব ভালোভাবে ওই জায়গায় দেমবেলে গিয়ে হাজির হয়ে গেছেন। কিন্তু আজকে মনে হচ্ছিল ওলিসে পাস বাড়িয়েছেন, দেমবেলে তার থেকে অনেক দূরে, তার শরীর চলছে না, তার পা নিস্তেজ হয়ে আছে। স্পেশালি সেকেন্ড হাফে তো স্পেনের ট্যাকটিক্সের কাছে একদম মার খেয়ে গেছে ফ্রান্স। ফার্স্ট হাফে বার্কোলা যখন সেই একটা অ্যাটাক তৈরি করলেন, একটা চিপ করে বক্সের ভেতরে ঢুকলেন এবং পরীক্ষা নিলেন স্পেন ডিফেন্সের, তখন মনে হয়েছিল ওকে আজকেও হয়তোবা ফ্রান্স স্পেনকে কিছু একটা বার্তা দিয়ে দিল শুরুতেই বার্কোলার এগেনস্টে, বাট দ্যাটস ইট। ওই একটাই মাত্র শট ছিল, এরপর ফার্স্ট হাফে আর কিছু করতে পারেনি ফ্রান্স। সেকেন্ড হাফে এসে সে গোলটা কনসিড করে আরো ভেঙে গেল তারা। স্পেশালি মাইকেল ওলিসে, তিনি স্পেস খুঁজে বের করার চেষ্টা করে যাচ্ছিলেন, কিন্তু নো ওয়ান ওয়াজ দেয়ার। আমরা খুঁজে পাচ্ছিলাম না কাউকে। ওলিসে স্পেনের ডিফেন্সকে একটু এলোমেলো করে দেওয়ার চেষ্টা করলেন, একটা বল থ্রু করলেন, বাট সেই স্পেসটা এমবাপ্পে নেওয়ার জন্য সেই জায়গায় গেলেন না। একদম 80 মিনিটের পরে এসে ডেজিগ্রে দুই একটা ক্লিয়ার অ্যাটেম্প নিয়েছিলেন ফ্রান্সকে একটা গোল শোধ দেওয়ার জন্য, কিন্তু সেটাও যথেষ্ট ছিল না। অন্যান্য দিন যে জায়গাগুলো হয়ে যায়, যে জায়গাগুলো তারা কভার করে ফেলে, যে জায়গাগুলোতে তারা অন্য অনেকের থেকে একটু অ্যাডভান্টেজ সিচুয়েশনে থাকে, আজকে সেই জায়গাগুলোতে পিছিয়ে ছিল, আজকে সেই জায়গাগুলোতে তারা যায়নি, আজকে সেই জায়গাগুলো তাদের জন্য পারফেক্টলি কাজ করেনি, আজকে সেই স্পেসগুলো স্পেন দেয়নি। এই সব কিছুর মিশেলে ফ্রান্সের যে কোয়ার্ট্রেট ছিল, বার্কোলা, দেমবেলে, এমবাপ্পে, ওলিসে, তারা টোটালি নিষ্প্রভ ছিলেন। সময় যত যাচ্ছিল মনে হচ্ছিল ফ্রান্স এই ম্যাচে শুধুমাত্র হাঁসফাঁস করছে, কোনো কন্ট্রিবিউশন রাখার কোনো ধরনের চেষ্টা নাই। এমবাপ্পে আইসোলেটেড হয়ে গিয়েছিলেন। এমবাপ্পে ট্রাই করেছেন তিনি উইং থেকে সেন্ট্রালি মুভ করার জন্য, ওলিসে তিনি সেন্ট্রালি অ্যাটাক মেক করছিলেন, ওলিসেকে দিয়ে দিদিয়ে দেশম রাইট সাইডে তাকে নিয়ে গেলেন। স্পেনের যে ব্যাকলাইনটা স্ট্রেচ হয়েছিল সেখানে অনেকটা জায়গা তারা তৈরি করেছিল, তিনি বেশ কয়েকবার বল থ্রুও করলেন, সেখানে কেউ নেই ফ্রান্সের অ্যাটাকিং লাইনের। দেমবেলে, এমবাপ্পে কেউই সেই বিহাইন্ড দ্য ডিফেন্ডার যে স্পেসগুলো মাইকেল ওলিসে এক দুইবার ক্রিয়েট করার চেষ্টা করেছেন সেখানে উপস্থিত হতে পারেনি। ওভারঅল স্পেন জানতো ফ্রান্সের ডিফেন্সের সবচেয়ে বড় পরীক্ষাটা আজকেই তারা নিতে পারে। ফ্রান্সের ডিফেন্স ভালনারেবল। উইলিয়াম সালিবা মাঠ ছেড়ে বের হয়ে যাওয়ার পর সেখানে দায়ু পামেকানো খানিকটা
একা হয়ে গিয়েছিলেন, তবুও মানু কোনে দেখছিলাম যে ডিফেন্সকে এসে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করছে। বাট স্পেন যখন তারা কাউন্টারে যাচ্ছিল ফ্রান্সের ডিফেন্স লাইনের এগেইনস্টে, অলওয়েজ আমরা দেখছিলাম যে নাম্বার অফ পিপল সেই জায়গায় ওভারলোড হয়ে থাকছে এবং ফ্রান্সের ডিফেন্সকে প্রেসারে ফেলে দিচ্ছে। তাদের মধ্যে সমন্বয় ছিল না। আমরা প্রায়শই দেখছিলাম তারা আইসোলেটেড হয়ে যাচ্ছে। স্পেন সেই জায়গাটা থেকে স্পেস নেওয়ার চেষ্টা করছে। মূলত ফ্রান্স যেহেতু গেমটা চেস করছিল, বলটা হোল্ড করছিল সেকেন্ড হাফে বেশিরভাগ ফ্রান্সই, তাই ট্রানজিশনে অর্থাৎ কাউন্টার অ্যাটাকে স্পেন ওয়াজ ডেভাস্টেটিং। মনে হচ্ছিল 2-3টা গোল ফিরতি আক্রমণে হয়ে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়ে গেছে। তো সুতরাং এই ম্যাচে আর্লি গোল কনসিড করে যাওয়া ফ্রান্সের জন্য, একই সঙ্গে স্পেনের যে সিস্টেম্যাটিক্যাল এবং স্পেনের যে পসেশন বেসড ফুটবল, তারা তাদের কুইক পাস খেলা এবং স্পেনের যে ম্যাচের কন্ট্রোল হাতছাড়া হতে না দেওয়ার যে প্রয়াস, এটা শুরু থেকেই তারা বজায় রেখেছিল। শুরু থেকে শেষ অবধি তারা সেটা করে গেল। ফ্রান্স ছিটকে গেল এই টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে, হচ্ছে না রিপিটেশন অফ 2022 ওয়ার্ল্ড কাপের ফাইনাল। সুতরাং স্পেন অপেক্ষায় থাকবে ইংল্যান্ড কিংবা আর্জেন্টিনা, এই দুই দলের যে কোনো একটাকে ফাইনালের প্রতিপক্ষ হিসেবে পাওয়ার জন্য। যেখানে ফ্রান্সের গন্তব্য হওয়ার কথা ছিল নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়াম, সেখানে তারা এখন চলে যাচ্ছে মায়ামিতে, স্পেন চলে যাচ্ছে মেটলাইফ স্টেডিয়ামে।